আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দলিলে জমি আছে, জমি আপনি দখলেও আছে, কিন্তু খতিয়ানে জমি নাই, তাহলে আপনি কি করবেন? এই বিষয়ে দুইটি পদ্ধতিতে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। কোন দুইটি পদ্ধতিতে আপনি এই সমস্যার সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে আপনি যে জমির মালিক, এই মালিকানার যে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস, যেটি দলিল, এই দলিলে আপনার সম্পত্তি আছে। আপনি যার কাছ থেকেই সম্পত্তি পেয়ে থাকেন না কেন, আপনি যদি উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন আপোষ বন্টননামা দলিল মূলে, আবার আপনি কুরাই সূত্রেও যদি সম্পত্তি কুরাই করে থাকেন, তাহলে আপনার যে দলিল, এই দলিলে জমির পরিমাণ 100% আছে এবং পরিমাণ মতো সম্পত্তিতেই আপনি ভোগ দখলে আছেন। কিন্তু পরবর্তীতে যে রেকর্ডটি হয়েছে, সেই রেকর্ডটি আপনার নামে হয়নি, ওই রেকর্ডে আপনার নাম আসেনি। আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে আপনি এক খণ্ড জমি ক্রয় করেছেন 1990 সালে। দাতার কাছ থেকে যখন সম্পত্তি ক্রয় করেছেন, দাতার সকল কাগজপত্র ঠিক ছিল এবং দাতার যে দলিল, সেই দলিলের সাথে এই 90 সালের পূর্বে যে কয়টি খতিয়ান তার এলাকায় হয়েছে, প্রত্যেকটি খতিয়ানের মালিকানার যে ধারাবাহিকতার যে চেইন, অর্থাৎ মালিকানার চেইন ঠিক রেখে দাতা সম্পত্তি ক্রয় করেছিল। সেই দাতার কাছ থেকেই আপনি সম্পত্তি ক্রয় করেছেন। তাহলে এই 90 সালের আগে যতগুলি খতিয়ান হয়েছে, প্রত্যেকটি খতিয়ান দাতার দলিলের সাথে যেমন মালিকানার চেইন ঠিক আছে, তেমনি আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন আপনার দলিলের সাথেও সকল খতিয়ান এবং দাতার বায়া দলিলের মালিকানার চেইন ঠিক আছে। যদি উত্তরাধিকার সূত্রে আপনি 1990 সালে পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন, তাহলেও আপোষ বন্টননামা দলিল 90 সালে হয়েছে, সেই 90 সালে আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে মালিকানা নিয়ে আপনি বসে আছেন, দখলে আছেন। এখন ওই যে আপোষ বন্টননামা দলিল, সেখানেও জমির পরিমাণ ঠিক আছে, আপনি দখলেও সেই পরিমাণ সম্পত্তিতে আছেন, কিন্তু রেকর্ডটি অন্যের নামে হয়ে গেছে। এই দুটি বিষয় একই ধারাবাহিকতায় আপনার সমস্যা বের করতে হবে। যেমন প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে যে রেকর্ডটি হয়েছে আমি দখলে এবং দলিলে আমার সম্পত্তি আছে, কিন্তু আমার নামে যে রেকর্ড খতিয়ানটি হয়নি বা আপনার নামে যে রেকর্ড খতিয়ানটি হয়নি, সেই রেকর্ড খতিয়ানটি কার নামে হয়েছে। যদি পূর্বের মালিকের নামে হয়ে থাকে, অর্থাৎ জমি ক্রয় করেছেন পূর্বের মালিকের নামে হয়েছে, দাতার নামে হয়েছে, অথবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন মৃত বাবা মায়ের নামে হয়েছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আমাদের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি ও জরিপ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যে একটি পরিপত্র জারি করা হয়েছে, সেই পরিপত্রে স্পষ্ট করে লেখা আছে, যেটি হচ্ছে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল। এই প্রকৃত ভুল এবং যথার্থ ভুল, এই দুটি ভুল সহ করণিক ভুল আরও অনেক ছোটোখাটো ভুল আছে। তাই এই প্রকৃত ভুল এবং যথার্থ ভুল সরাসরি এসিল্যান্ড সাহেব, অর্থাৎ উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড সাহেব সেটি সংশোধন করে দিবেন। তাকে ক্ষমতা দেওয়া হয়েছে ডিসি সাহেবের পক্ষ হতে, জেলা প্রশাসকের পক্ষ হতে, এমনটাই পরিপত্রে উল্লেখ করা হয়েছে। তাহলে প্রকৃত এবং যথার্থ ভুল কোনটি? যে এই যে আপনি সম্পত্তি ক্রয় করার পরে যদি এই রেকর্ডটি পূর্বের মালিকের নামে হয়ে থাকে, সেটি কিন্তু যথার্থ ভুল বা প্রকৃত ভুল। এই ভুলটা এসিল্যান্ড নিজে সংশোধন করে দিতে পারবেন। আপনি যদি আপনার এই সমস্যাটা নিয়ে এসিল্যান্ড অফিসে যান, তিনি এটিকে সংশোধন করে দেবেন।
আবার যদি ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি হয়, তাহলে সেই সম্পত্তির যদি মৃত বাবা মায়ের নামে যদি রেকর্ড খতিয়ান হয়ে থাকে, তাহলেও এই প্রকৃত এবং যথার্থ ভুলের যে সমস্যা সেটি এসিল্যান্ড মহোদয় সেটি সংশোধন করে দিবেন। আপনারা লক্ষ্য করবেন যে পরিপত্রটি জারি করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলাই হয়েছে যে স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 এর বিধানে 143 ধারা মোতাবেক এটা সংশোধন করে দিতে পারবে সরাসরি এসিল্যান্ড, যেটি পরিপত্রের মধ্যে উল্লেখ করা আছে। এই প্রকৃত ভুল এবং যথার্থ ভুল এই জিনিসগুলি যদি হয়ে থাকে আপনার বেলায়, তাহলে আপনি এই একটি পদ্ধতিতে আপনি সমাধান করতে পারবেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি দাতার নামে রেকর্ড না হয়ে বা মৃত বাবা মার নামে না হয়ে যদি এই রেকর্ড খতিয়ানটি অন্য কোনো ব্যক্তির নামে যদি হয়ে থাকে, তৃতীয় কোনো ব্যক্তি, যেমন আপনার প্রতিবেশী পাশে একজনে আপনার সহশরীক তার নামে হয়েছে, অথবা অন্য কোনো ব্যক্তির নামে হয়েছে, জরিপকারকদের ভুলের কারণে হতে পারে, তারপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে, ছলচাতুরি করে হতে পারে, যে কোনো পদ্ধতিতে এই সম্পত্তিটি আর একজনের নামে হয়েছে, তিনি আপনার দাতাও নন, আপনার মৃত বাবা মাও নন। এই ক্ষেত্রে যদি হয়, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে যদি সম্পত্তির আপনাকে সেই খতিয়ান যদি সংশোধন করতে হয়, তাহলে এটি কিন্তু এসিল্যান্ড অফিস কর্তৃক এটি করে দিবেন। এটার জন্য আপনাকে বিজ্ঞ আদালতে কিন্তু যেতে হবে, বিজ্ঞ দেওয়ানি আদালত অর্থাৎ সিভিল কোর্টে আপনাকে কিন্তু মকদ্দমা করতে হবে। তো সিভিল কোর্টে যখন আপনি মকদ্দমা করবেন, তখন আপনার যে প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার জমির যে দলিল, যেই দলিল মূলে আপনি মালিকানা পেয়েছেন। ক্রয় সূত্রে হলে দাতার কাছ থেকে যে হস্তান্তরিত দলিল সেটি তো আপনার কাছে আছে, বায়া দলিল আছে, এবং এই দলিলের সাথে যে রেকর্ড খতিয়ানগুলি 90 সালের আগে হয়েছে, এই সকল খতিয়ানের ফটোকপি আপনার কাছে থাকতে হবে। আর যদি পৈতৃক সূত্রে পেয়ে থাকেন, তাহলে আপোষ বন্টননামা দলিল সহ বাকি যে রেকর্ড খতিয়ানগুলি হয়েছে 90 সালের আগে, এই খতিয়ানের যে মালিকানার চেইন ঠিক রেখে এর কাগজপত্রগুলি আপনার কিন্তু থাকতে হবে। এবং যেই রেকর্ডটিতে আপনার নাম আসে নাই, যেই ভুল খতিয়ান, যেই খতিয়ানটি নিয়ে সমস্যা, সেই ভুল খতিয়ানটি আপনাকে উত্তোলন করতে হবে। করে আপনি সরাসরি সিভিল কোর্টের একজন সিভিল লয়ার, অর্থাৎ সিভিল কোর্ট দেওয়ানি আদালত, এটা আপনার জেলায় আপনি একজন সিভিল লয়ার যিনি জমি সংক্রান্ত বিষয় অভিজ্ঞ, তার কাছে গিয়ে আপনি এই কাগজপত্র দিয়ে আপনি তাকে যদি আপনার সমস্যাটা বলেন, তিনি এই রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন, এবং সেই মকদ্দমার জাজমেন্ট আপনার পক্ষে যখন চলে আসবে, তখন আপনি সেই রেকর্ডটি আপনার সংশোধন করে দিবে এবং আপনার নাম জারি করে দিবে। তো এই যে দুটি পদ্ধতি, এই দুটি পদ্ধতি ছাড়া আপনি কিন্তু এই রেকর্ড খতিয়ান এটি কিন্তু সংশোধন করতে পারবেন না। কারণ আমাদের মূল টপিক সেটি ছিল কি, যে জমি দলিলে জমি আছে এবং জমি দখলও আছে, কিন্তু খতিয়ানে জমি নাই বা খতিয়ানে আপনার নাম নাই। তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনি সেই সমস্যাটা সমাধান করবেন? এইভাবে আপনি এই দুইটি পদ্ধতিতে আপনাকে যেতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।